আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রিডিং রুমের পক্ষ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইটা নিয়ে আছি। আমি এখন হিসাব বিজ্ঞানের খতিয়ান অধ্যায় অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায়ের 1 নম্বর সৃজনশীলটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা এখানে দেখি যে কি আছে 1 নম্বর সৃজনশীল। ঢাকার নিরাময় ফার্মায় 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। এখানে 1, 2, 3, 4, 5টা লেনদেন দিয়ে আছে। প্রথম প্রশ্নে আছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি প্রারম্ভিক মূলধন মানে 1 তারিখে মালিক কারবার প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে আসে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। অর্থাৎ ব্যবসার শুরুতে 1 তারিখে না বলে আমরা যদি বলি ব্যবসার শুরুতে মালিক তার প্রতিষ্ঠানে যা কিছু নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করে সেটাই হচ্ছে মালিকের প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা এখন লিখব যে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা লিখি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। সৃজনশীল 1-এর ক, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখানে যেহেতু আমার প্রারম্ভিক বলছে সুতরাং 1 তারিখের গুলোই আসবে, এই জন্য আমি কোনো তারিখ দিব না। বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা এবং টাকা, দুইটা টাকার ঘর দিয়ে দিব আর আমি বিবরণ দিব। আবারও বললাম যদি প্রারম্ভিক মূলধন না বলতো তাহলে হয়তো আমি তারিখের ঘরটা দিতাম। যেহেতু প্রারম্ভিক বলেছে আমি এখানে আর কোনো মোট মূলধনের পরিমাণ বললে হয়তো পরবর্তীতে আরও মূলধন নিয়ে আসে, অতিরিক্ত মূলধন নিয়ে আসে, তখন কিন্তু তারিখের ঘরটা অবশ্যই দিতে হয়। বা প্রারম্ভিক বললে মানে এটা হচ্ছে 1 তারিখের লেনদেনগুলোই শুধুমাত্র এখানে আসবে। তাহলে প্রারম্ভিক মূলধন এখানে কী কী আসছে? নগদ আসছে 55,000 টাকা, তারপরে কম্পিউটার আসছে 50,000 টাকা এবং বিক্রয়যোগ্য ঔষধ আসছে 30,000 টাকা। এটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা নগদ 55,000 টাকা, তারপরে কম্পিউটার 50,000 টাকা এবং বিক্রয়যোগ্য ঔষধ হচ্ছে 50,000 টাকা, 30,000 টাকা, বিক্রয়যোগ্য ঔষধ হচ্ছে 30,000 টাকা। মোট 1,35,000 টাকা। এভাবে আমরা ক নাম্বার উত্তরটা করে ফেললাম এবং শেষে কিন্তু আমরা উত্তর লিখব। উত্তর প্রারম্ভিক মূলধন $1,35,000 টাকা। আমরা এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা পেয়ে গেলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 1,35,000 টাকা। আমরা খ নাম্বার অঙ্কটা কি বলেছে একটু খেয়াল করি। খ নাম্বার অঙ্কটা এখানে বলেছে যে জানুয়ারি 3 থেকে জানুয়ারি 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দেখাও। 3 থেকে 27 তারিখের লেনদেনগুলো আমরা সাধারণ জাবেদাতে দেখাবো। তাহলে আমরা খ নাম্বার সাধারণ জাবেদার ছক করব। 3 থেকে 27 তারিখ পর্যন্ত সাধারণ জাবেদা। তাহলে আমরা লিখে ফেলি নিরাময় ফার্মার সাধারণ জাবেদা, নিরাময় ফার্মা সাধারণ জাবেদা। এটা আমরা খ নাম্বার করছি, 1-এর খ। সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা করব এখন আমরা। তারিখ এবং দুইটা টাকার ঘর অবশ্যই কিন্তু সমান হতে হবে। তারিখ তোমরা জানো বরাবর মতো আমরা সালটা এখানে দিয়ে দিব 2017। বিবরণ জাবেদার ক্ষেত্রে আমরা খ প্রি একটা কলাম দিব এখানে, খ প্রি এবং খতিয়ান পৃষ্ঠা। কপি মিন খতিয়ান পৃষ্ঠা, খতিয়ানের কোন ঘরে কোন পৃষ্ঠায় আমরা এটা স্থানান্তর করব সেটা।
ডেবিট টাকা, অ্যান্ড ক্রেডিট টাকা। আমাদের 3 তারিখে যেটা আছে সেটা হচ্ছে জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়। এটা হচ্ছে জানুয়ারির 3 তারিখ। জানুয়ারির 3 তারিখ। তাহলে আমরা লিখব ক্রয় হিসাব, ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব, তোমরা ব্র্যাকেটে জাহান ড্রাগস লিখতে পারো অথবা ব্যাখ্যায় লিখতে পারো। হ্যাঁ, ক্রেডিট আমরা ব্যাখ্যায় দিয়ে দিব জাহান ড্রাগস হতে বাকিতে পণ্য ক্রয়। আমাদের কিন্তু অবশ্যই জাবেদায় ব্যাখ্যা দিতে হবে। এখানে টাকার পরিমাণ ৮০,০০০ টাকা। আমরা ডেবিটের টাকা ডেবিটে এবং ক্রেডিটের টাকা ক্রেডিটে লিখে দেব। দেন আমাদের আছে 7 তারিখে। 7 তারিখে আছে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয়। আমরা জানুয়ারির 7 তারিখ। আমরা যেহেতু বিক্রয় করছি, নগদে বিক্রয় করছি, সো নগদান হিসাব ডেবিট, এবং পুরাতন প্রিন্টার মেশিন এটা অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যায় লিখব পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়। এখানে টাকার পরিমাণ হচ্ছে ৩,২০০। ৩,২০০। এরপরে আসছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত দেওয়া হলো। জানুয়ারি 18 আমরা কাকে ফেরত দিচ্ছি? এই প্রদেয় হিসাবকে ফেরত দিচ্ছি। প্রদেয় আমরা প্রদেয় দিয়ে ব্র্যাকেটে জাহান ড্রাগস দিয়ে দিতে পারি, কারণ আমরা জাহান ড্রাগস থেকে কিনেছিলাম সেখানেই আমরা ফেরত দিচ্ছি। হিসাব ডেবিট, এবং আমরা যেটা কোনটা ফেরত দিচ্ছি, যে পণ্যটা আমরা ক্রয় করেছিলাম, তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমি এখানে সংক্ষেপে লিখেছি, তোমরা পুরাটা লিখে দিও। তা আমরা লিখব কি? ব্যাখ্যাতে বলেছে মেয়াদ উত্তীর্ণের কারণে পণ্য ফেরত দেওয়া হলো। মেয়াদ উত্তীর্ণের কারণে পণ্য বা ঔষধ দেখতে পারি আমরা, ঔষধ, আচ্ছা আমি দিয়ে দিলাম পণ্য বা ঔষধ ফেরত দেওয়া হলো। এখানে টাকা হচ্ছে ৬,০০০। টাকা হচ্ছে ৬,০০০। সবশেষ যেটা আমাদের এখানে আছে নগদে ঔষধ বিক্রয়। নগদে ঔষধ বিক্রয়, তাহলে আমরা এখানে দিলাম ২৭ তারিখ, এটা আমরা দাগ দিলাম। নগদে ঔষধ বিক্রয়, ২৭ তারিখ। তাহলে আমাদের নগদান হিসাব ডেবিট,
ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে টাকার পরিমাণ হচ্ছে 1,40,000, 1,40,000। আমরা এখন এই দুইটা যোগ করে দেব। 1,40,000, 80, 2,20,000, 26, 27, 28, 29, 2,29,200 টাকা। 2,29,200 টাকা। বারো, 1,20,000, 26, 29। হ্যাঁ, তাহলে আমরা এখানে মোট যোগ করে দিলাম। তুমি যদি চাও লিখতে পারো যে জাবেদার যোগফল 2,29,200 টাকা। এভাবে তুমি এটা করে ফেলতে পারো যে জাবেদার যোগফল 2,29,200 টাকা। এখন আসো আমরা গ নাম্বারটা করি। গ নাম্বার এখানে কি বলেছে? গ নাম্বারে বলেছে যে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদান হিসাব, তারপরে অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব প্রস্তুত করো। এখানে আমাকে দিয়েছে 1, 2, 3, 4টা হিসাব দিয়েছে। আমি পুরো বোর্ডটা মুছে একবারে ছকটা করব। হ্যাঁ, তাহলে আমাকে 4টা হিসাবের আমার ছক করতে হবে। দেখো ছকটা আমরা কিভাবে করব, এবং এটা আমরা অবশ্যই চলমান জের ছকে করব। তোমরা ভালো করে খেয়াল করো যে আমি ছকটা কিভাবে কাটছি। আমার সবার প্রথমে বলেছে নগদান হিসাব। এটা কিন্তু আমরা গ নাম্বার অঙ্ক করছি। আমি পুরা বোর্ডটা নিচ্ছি। এটা একটা ছক। আমি 4টা ছকে একবারে করতে চাচ্ছি। এটা একটা ছক, দেন আর একটা ছক করব আমি। এটা আমি আর একটা ছক করেছি, তোমরা এভাবেই করবে। এবার আমি 3 নাম্বার ছকে যাচ্ছি। এটা গ্যাপের জায়গা। এটা আর একটা ছক করলাম আমি। দেখো আমি এই ছক করে ফেলছি। একটা ছক, 2টা ছক, 3টা ছক, 4টা ছক। তারিখ, 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 তারিখ। আমি যেহেতু হাত দিয়ে করছি, একটু লাইনটা আঁকাবাঁকা হতেই পারে, এবং সেটা ভালোভাবেই আঁকাবাঁকা হচ্ছে। দেখো আমরা এখানে 4টা টাকার ঘর হবে। একবারে স্কেল ধরে ধরে তুমি করে ফেলবে, সময় অনেক কম যাবে, না হলে কিন্তু অনেক সময় চলে যাবে তোমার ছকের পিছনে। দেখো 1টা টাকার ঘর, 2টা টাকার ঘর আমি আগেই বলেছি চলমান জের ছক করব। সুতরাং চলমান জের ছকের জন্য আমার ছকটা এভাবে আমি করছি। আরেকটা টাকার ঘর আসলো, আরও একটা টাকার ঘর আসলো, এখানে ছোট্ট একটা ঘর, যেটা আমার জাবেদা পৃষ্ঠা, এই মুহূর্তে আমার কোনো কাজে লাগবে না, বাট বাস্তব জীবনে এটা কাজে লাগে। এই যে আমার 4টা ঘর কিন্তু হয়ে গেল। এখন আমার কি করতে হবে? সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে নগদান হিসাব। দেখো আমি নগদান হিসাবটা লিখে নিলাম। আমি সবগুলো ঘরের নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব আমরা একটু আগেই পড়েছিলাম যে প্রত্যেকটা, আমরা প্রথম পর্বে পড়েছিলাম যে প্রত্যেকটা হিসাবের শিরোনাম থাকতে হবে। এই যে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, দেন হচ্ছে আমার চেয়েছে ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব। দেখো একসাথে কাজটা করব আমরা, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব।
আমি একটা কলাম খুব ভালো করে লিখছি, বাকিগুলো সংক্ষেপে লিখব। এটা হচ্ছে জাপরি, এটাতে জাপরি, এটাও তাই, এটাও তাই, আমি ছোট সংক্ষেপে লিখলাম। এটা ডেবিট টাকা, এটাকে আমি ডিআর লিখে দিলাম সংক্ষেপে তাড়াহুড়ো করে, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এটা হচ্ছে ক্রেডিট টাকা, এটাকে সিআর লিখে দিলাম, সিআর সিআর। এটাকে জের বা ব্যালেন্স, এটাকে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, এটাতেও জের, আমি ডিআর সিআর জের ডিআর সিআর জের ডিআর সিআর। প্রত্যেকটাই বিবরণ, বিবরণ তারিখ, এবং তারিখের ভিতরে অবশ্যই সাল 2017 সাল, তারিখ 2017, তারিখ 2017, এবং এখানেও তারিখ। আমি আরেকটা জিনিস লিখতে হবে যে হিসাবের কোড নাম্বার, প্রত্যেকটা ছকের এই ডান পাশে লিখতে হবে হিসাবের কোড নম্বর, এটা লিখতে হবে। এখানেও তোমরা হিসাবের কোড নাম্বার লিখবা, এখানেও লিখবে হিসাবের কোড নাম্বার, এখানেও লিখবে হিসাবের, প্রত্যেকটা ছকের জন্য আলাদা আলাদাভাবে। এখন আসো, আমার প্রথমটা হচ্ছে নগদান। আমরা 1 তারিখের লেনদেন দেখি নগদ এত টাকা নিয়ে শুরু করলো, তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট 55,000 টাকা। নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট জানুয়ারি 1। খেয়াল করো, নগদান আছে, তার বিপরীত লেনদেন কি? মূলধন। মূলধন হিসাব, মূলধন কোন দিকে? ক্রেডিটে, সুতরাং টাকাটা বসবে ডেবিট দিকে। দেখো 55,000 টাকা আমি ডেবিটে বসিয়ে দিলাম। এই যে ডেবিট জেরেও আমি 55,000 টাকা বসিয়ে দিলাম, প্রথমটা যেখানে আসবে সেখানেই বসে যাবে। এরপরে আসো, আমার আর কি কি আছে দেখি। 50,000 টাকার কম্পিউটার, আমার এখানে 4টা হিসাব করতে বলেছে, আমি সবগুলো পড়তে পড়তে যাব, যেটা যেটা যেখানে মিলবে সেখানে আমি দিয়ে যাব। 50,000 টাকার কম্পিউটার। এখন কম্পিউটারটা হচ্ছে অফিস সরঞ্জাম, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে অফিস সরঞ্জামের অপোজিট হচ্ছে মূলধন হিসাব, মূলধন ক্রেডিট, সুতরাং টাকাটা বসবে ডেবিটে 50,000 টাকা। আমাকে যদি সবগুলো করতে দিত তাহলে কিন্তু আমার প্রত্যেকটা লেনদেন এই হিসাবটা 2 জায়গায় বসতো, একটা নগদানে বসতো আর একটা মূলধনে বসতো। এটা মূলধনে বসতো একবার, একবার অফিস সরঞ্জামে বসেছে, এভাবে আসতো। এরপরে আসছে বিক্রয়যোগ্য ঔষধ। এটা হচ্ছে আমার, দেখো বিক্রয়যোগ্য যে ঔষধটা সেটা কিন্তু এই পণ্যটা আমি ক্রয় করে এনেছি, এই পণ্যটা আমি ক্রয় করে এনেছি। তাহলে জানুয়ারির 1 তারিখে ক্রয় হিসাব, সরি ক্রয় না, মূলধন হিসাব, ক্রয় হিসাব আমরা করছি, মূলধন হিসাব, মূলধন হিসাব 30,000 টাকা, মূলধন ক্রেডিট, সুতরাং টাকাটা বসবে ডেবিটে। 1 তারিখের প্রত্যেকটা লেনদেনের জন্য এখানে যেটা যেটা প্রযোজ্য ছিল আমি বসিয়ে দিয়েছি। যদি মূলধন হিসাব থাকতো তাহলে মূলধনে প্রথমে আমি নগদান বসাতাম, দেন অফিস সরঞ্জাম বসাতাম, তারপরে ক্রয় বসাতাম। 2 নাম্বার আছে জাহান ড্রাগস, 3 তারিখ জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়, তাহলে এটা হচ্ছে ক্রয় আর পাওনাদার। 3 তারিখ দেখো এখানে ক্রয়ও আছে পাওনাদারও আছে, তাহলে আমরা জানুয়ারির 3 তারিখে ক্রয়ের বিপরীত লেনদেন পাওনাদার বা প্রদেয়, এখানে পাওনাদারটা ব্যবহার করেছে, আমরা পাওনাদারই দিব, ক্রয় আর
পাওনাদার। 3 তারিখে হচ্ছে আমরা ক্রয় আর পাওনাদার। আমরা কত টাকা কিনেছি? 80,000 টাকা কিনেছি। এখানে পাওনাদার ক্রেডিট, সুতরাং টাকাটা বসবে ডেবিটে। পাওনাদার ক্রেডিট, সুতরাং টাকাটা বসবে ডেবিটে। দেখো খেয়াল করো, এবার কিন্তু ব্যালেন্সটা খুব ভালো করে খেয়াল করো। এখানে ডেবিটে আছে 30,000 টাকা, এখানেও ডেবিটে আছে 30,000 টাকা। ডেবিট আসলে যোগ হয়ে যাবে, অর্থাৎ আগে 30,000 টাকা ছিল, এখন আসছে 80,000 টাকা। তাহলে মোট হলো কত? 1,10,000 টাকা। এখন দেখো পাওনাদার হিসাবও কিন্তু এখানে আছে। তাহলে পাওনাদারের অপোজিট লেনদেন ছিল কি? ক্রয় হিসাব। তাহলে আমরা জানুয়ারির 3 তারিখে লিখব কি? ক্রয় হিসাব। ক্রয় হিসাব, ক্রয় ডেবিটে, সুতরাং টাকাটা বসবে ক্রেডিটে 80,000। এই যে ক্রেডিট জেরে এবার কিন্তু 80,000 টাকা বসে গেল। 3 তারিখের লেনদেন আমরা 2 জায়গায় বসাতে পারলাম, কারণ 2টাই আমাদের এখানে আছে। এরপরে আসো 7 তারিখে একটি পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়। পুরাতন প্রিন্টার মেশিনটি আমরা বিক্রি করলাম, বিক্রি করে আমরা নগদ টাকা পেয়েছি। আমরা নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। তাহলে এটা হচ্ছে 7 তারিখ। 7 তারিখে আমরা অফিস সরঞ্জাম বিক্রি করে নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব। অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। সো টাকাটা বসবে কোথায়? ডেবিটে 3,200। তাহলে 55 আর 3 58,200। এটাও যেহেতু ডেবিট, এটাও ডেবিট, এই ডেবিট এই ডেবিট যোগ হয়ে গেল। এখন আসো এই অফিস সরঞ্জামও এখানে আছে, এর অপোজিট লেনদেন কি? নগদান হিসাব। জানুয়ারির 7 তারিখে নগদান হিসাব। নগদান হিসাব কত টাকা? 3,200 টাকা। এটা ডেবিটে বসছে, এটা নিশ্চিত ক্রেডিটে বসবে 3,200 টাকা। এখন আমরা 50,000 থেকে 3,000 বাদ দিলে 46,800 টাকা বসে যাবে। দেখো আগেরটা ছিল ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। ডেবিটে বেশি টাকা 50,000, ক্রেডিটে কম টাকা। ডেবিট ক্রেডিট বিয়োগ করে 46,800 টাকা বসে গেল। 7 তারিখের পরে যে লেনদেনটা আছে 18 তারিখ, মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত। 18 তারিখে আমরা কাকে ফেরত দিলাম? পাওনাদারকে ফেরত দিলাম। আমরা জাহান ড্রাগসকে ফেরত দিলাম 18 তারিখে। তাহলে জানুয়ারির 18 তারিখে আমরা পাওনাদার আর ক্রয় ফেরত। পাওনাদারের আরেকটা নাম কিন্তু প্রদেয়। আমি যখন জাবেদা করেছি তখন আমি প্রদেয় দিয়েছিলাম, তোমরা জাবেদার ওখানে প্রদেয় বা পাওনাদার যে কোনো একটা দিতে পারো। ক্রয় ফেরত, এই ক্রয় ফেরত হিসাব আছে ক্রেডিটে, সুতরাং এই টাকাটা বসবে ডেবিটে। তোমরা খেয়াল করো, আমার এই জের আছে ক্রেডিটে, এই নতুন যেটা আসলো সেটা ডেবিটে। তাহলে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিলে আসবে 74,000 টাকা। ওকে, আর আমরা দেখি আমাদের আর কোনো লেনদেন আছে কি না। 27 তারিখে আছে নগদে ঔষধ বিক্রয়। নগদান হিসাব ডেটর এবং বিক্রয় হিসাব ক্রেডিটর। 27 তারিখে বিক্রয় হিসাব, বিক্রয় ক্রেডিটে। সো টাকা বসবে ডেবিটে 1,40,000। 1,40,000 আর 1,00,000 শুধু 58,200, 1,98,200 টাকা। এখন আমার যতগুলো চাহিদা ছিল প্রশ্নে অনুযায়ী সবগুলো কিন্তু আমরা বসিয়ে দিলাম। যে নগদান হিসাবে জের আসলো, ডেবিট জের 1,98,200, অফিস সরঞ্জামে 46,800, ক্রয় হিসাবের 1,10,000 ডেবিট জের আসলো, পাওনাদার হিসাবে ক্রেডিট জের আসলো 74,000 টাকা। এভাবে চলমান জের ছকের মাধ্যমে কিন্তু তোমরা অঙ্কগুলো করে নিতে পারবে। তাহলে আমাদের 1 নম্বর সৃজনশীল হয়ে গেল। তোমরা এটা প্র্যাকটিস করো। আর আবারও বলি, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই করে ফেলো, কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমার হাতে পৌঁছে যাবে। তোমরা ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো। তোমাদের জন্য রইল আমার শুভকামনা। আল্লাহ হাফেজ।